ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 7। এখানে প্রথমে আছে রেডিও অ্যাক্টিভিটি। তাহলে রেডিও অ্যাক্টিভিটি কি? রেডিও অ্যাক্টিভিটি একটা এমন রিঅ্যাকশন যেটা আনস্টেবল নিউক্লিয়াস থেকে হয়। ঠিক আছে? তাহলে এই রেডিও অ্যাক্টিভিটি বোঝার জন্য আমাদের প্রথমে ৩ টে পয়েন্ট আগে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে স্পন্টেনিয়াস। তার মানে এই রেডিও অ্যাক্টিভিটির উপর আমরা কোনো এফেক্ট ফেলতে পারি না। মানে যদি প্রেশার বাড়াই বা প্রেশার কমাই বা টেম্পারেচার বাড়ে বা টেম্পারেচার কমাই, সেইগুলো রেডিও অ্যাক্টিভিটিতে কোনো এফেক্ট ফেলে না। তারপর আর কি হচ্ছে? আলফা অর বিটা অ্যান্ড গামা ইমিশন। তার মানে কি? আলফা আর বিটা দুটো একসাথে কোনো সময় রিলিজ করবে না। যে কোনো একটা রিলিজ করতে পারে, তার সাথে গামা রিলিজ করতে পারে। তাহলে এরকম যদি আলফা বা বিটা রিলিজ করে বা গামা রিলিজ করে, তাকে রেডিও অ্যাক্টিভিটি বলা হবে। আর এই যে রিলিজটা হচ্ছে আলফা বা বিটা, সেটা কোথা থেকে হবে? ফ্রম অ্যান আনস্টেবল নিউক্লিয়াস। ঠিক আছে? তাহলে এটা একটা আনস্টেবল নিউক্লিয়াসের থেকে রিলিজ করবে। ঠিক আছে? তাহলে এরপর আমরা তাহলে এই জিনিসগুলো থেকে আমরা কি জানতে পারছি? এই যে রেডিও অ্যাক্টিভিটি আছে, এইটা কোনো রকম ফিজিক্যাল বা কেমিক্যাল চেঞ্জের ওপর ডিপেন্ডেন্ট হয় না। ইট ইজ নট অ্যাফেক্টেড বাই ফিজিক্যাল অর কেমিক্যাল চেঞ্জেস। ঠিক আছে? তার মানে আমি যদি কোনো কিছু রিএজেন্ট অ্যাড করি, তার মানে কেমিক্যাল যদি চেঞ্জ করি, তাহলে সেখানেও রেডিও অ্যাক্টিভিটি কোনো চেঞ্জ হবে না। আর যদি কোনো প্রেশার বাড়াই বা প্রেশার কমাই বা টেম্পারেচার বাড়াই বা কমাই, তাহলে সেইগুলোতেও এই রেডিও অ্যাক্টিভিটিতে কোনো রকম এফেক্ট ফেলবে না। ঠিক আছে? আর এটা যেহেতু একটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশন, তাই এর রেটটা আমরা কোনো সময় কন্ট্রোল করতে পারি না। রেট ক্যান নট বি কন্ট্রোলড। তার মানে কি? এর যে রেট আছে, মানে একটা মনে কর এখানে ইউরেনিয়াম আছে। এখান থেকে কতগুলো আলফা পার্টিকেল বেরোবে বা কতগুলো বিটা পার্টিকেল বেরোবে, সেটা আমরা কোনো সময় আমরা কন্ট্রোল করতে পারবো না। বা এটা কত টাইম ধরে আলফা পার্টিকেল বেরোবে, কত তাড়াতাড়ি আলফা পার্টিকেল বেরোবে, সেইগুলো আমরা এগুলো কন্ট্রোল করতে পারবো না। তাই জন্য এটা একটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। ঠিক আছে? তাহলে এবার আমরা জানতে হবে কোন নিউক্লিয়াসগুলো স্টেবল হয়, কোন নিউক্লিয়াসগুলো স্টেবল হয় না। সেটা আমাকে বুঝতে হবে। তবে সেখান থেকে আমরা বুঝতে পারবো কোনটা আলফা পার্টিকেল রিলিজ করতে পারে বা বিটা পার্টিকেল রিলিজ করতে পারে। তাহলে সেইটা বোঝার জন্য আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্টেবিলিটি কার্ভ বা স্টেবিলিটি বেল্ট। ঠিক আছে? এবার এই স্টেবিলিটি বেল্টে কি হয়? এখানে একটা, যেমন আমাদের গ্রাফ ড্র করতাম, তেমন একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে। আমরা এক্স অ্যাক্সিসে নাম্বার অফ প্রোটনস দিয়েছি আর ওয়াই অ্যাক্সিসে নাম্বার অফ নিউট্রনস দিয়েছি। ঠিক আছে? তাহলে এরপর যেসব অ্যাটমসগুলোর অ্যাটমিক নাম্বার 20 থেকে কম, ঠিক আছে? তাহলে যেসব নাম্বারগুলো 20 থেকে কম হয়, সেই সব অ্যাটমিক নাম্বারের অ্যাটমগুলো, মানে যদি অ্যাটমিক নাম্বার আপ টু 20, তার মানে যদি 20 পর্যন্ত, মানে 0 তো কারোর হয় না, তাই 1 থেকে 20 পর্যন্ত যেসব অ্যাটমিক নাম্বারগুলো আছে, তাদের যদি নিউট্রন নাম্বার আর প্রোটন নাম্বার সমান হয়, তাহলে তারা স্টেবল হয়। ঠিক আছে? সেইগুলো স্টেবল হয়। যদি এই 20 পর্যন্ত অ্যাটমিক নাম্বারের কোনো অ্যাটমের নিউট্রন নাম্বারটা প্রোটন নাম্বারের থেকে বেশি হয়, তাহলে সেটা রেডিও অ্যাক্টিভ হয়। ঠিক আছে? বা যদি মনে কর এর যদি প্রোটন নাম্বার নিউট্রন নাম্বারের থেকে বড় হয়, তাহলেও সেগুলো রেডিও অ্যাক্টিভ হয়। ঠিক আছে? বোঝা গেছে? মানে যদি আমার নিউট্রন নাম্বার প্রোটন নাম্বার থেকে বেশি থাকে বা প্রোটন নাম্বার নিউট্রনের নাম্বার থেকে বেশি থাকে, তাহলে এই দুটো ক্ষেত্রেই এরা দুজন রেডিও অ্যাক্টিভ হয়। তবে এর কয়েকটা এক্সেপশন আছে। যেমন যদি আমি প্রোটিয়ামকে দেখি, প্রোটিয়াম কি? H1 তাহলে প্রোটিয়ামের দেখ, এখানে আমার অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, তার মানে 20 থেকে কম। আর প্রোটিয়ামের মাস নাম্বার হচ্ছে 1, তাহলে এর নিউট্রন নাম্বার কত? 0। তাহলে এর প্রোটন নাম্বার হচ্ছে 1 আর নিউট্রন নাম্বার হচ্ছে 0। তাহলে দেখ, এর প্রোটন নাম্বার নিউট্রন নাম্বারের থেকে বেশি। তাহলে এটা রেডিও অ্যাক্টিভ হওয়ার কথা, কিন্তু এটা রেডিও অ্যাক্টিভ হয় না, এটা স্টেবল হয়। এটা একটা স্টেবল নিউক্লিয়াস হয়। ঠিক আছে?
সেম ভাবে যদি আমরা দেখি হিলিয়াম 3 কে, তার মানে He3, এটাকে হিলিয়াম 3 বলে। তাহলে এই He3 এর দেখ আমাদের প্রোটন নাম্বার কতগুলো আছে, দুটো, আর নিউট্রন নাম্বার কতগুলো আছে, 3 - 2 মানে হচ্ছে 1। তাহলে দেখ এখানেও প্রোটন নাম্বার নিউট্রন নাম্বারের থেকে বেশি, কিন্তু এটাও স্টেবল হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা, এই দুটোই হচ্ছে শুধুমাত্র এক্সেপশন। এইগুলো ছাড়া যে কোনো 20 থেকে কম অ্যাটমিক নাম্বারে যেসব অ্যাটমসগুলো আছে, তাদের প্রোটন নাম্বার যদি বেশি হয় বা নিউট্রন নাম্বার যদি বেশি হয়, তাহলে সেইগুলো রেডিও অ্যাক্টিভ হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এইটুকুনি মনে রাখবি, 20 থেকে নিচেরগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই নিউট্রন নাম্বার বেশি হয়, কিন্তু যেমন লিথিয়াম, বেরিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই পাঁচটার জন্য মাঝে মাঝে প্রোটন নাম্বারও বেশি থাকতে পারে। ঠিক আছে, তাহলে সেই জিনিসগুলোতে এরাও রেডিও অ্যাক্টিভ হবে। হ্যাঁ, এরম না যে লিথিয়ামে সবগুলো রেডিও অ্যাক্টিভ হবে। আমি বলতে চাইছি লিথিয়ামের যদি মনে কর প্রোটন নাম্বার 3 থাকে, আর যদি নিউট্রন নাম্বার কোনো সময় 2 থাকে, তাহলে সেইটা রেডিও অ্যাক্টিভ হবে। ঠিক আছে? যদি এখানে লিথিয়ামের প্রোটন নাম্বার 3 আর নিউট্রন নাম্বারও যদি 3 থাকে, তাহলে সেটা রেডিও অ্যাক্টিভ হবে না। যদি এই প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বারের মধ্যে ডিফারেন্স থাকে, তবে সেটা রেডিও অ্যাক্টিভ হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে স্টেবিলিটি গ্রাফ, মানে আপ টু 20 পর্যন্ত। এরপর যদি 20 থেকে 82 পর্যন্ত অ্যাটমিক নম্বরের এলিমেন্টটা দেখি, তাহলে দেখ এখানে স্টেবিলিটি গ্রাফটা এরমভাবে কার্ভ করেছে। তার মানে যদি অ্যাটমিক নাম্বার আমার 20 থেকে 82 পর্যন্ত হয়, 20 টু 82, তাদের নিউট্রন নাম্বার সবসময় প্রোটন নাম্বারের থেকে বেশি হবে, তাহলে সেটা স্টেবল হবে। ঠিক আছে, মানে 20 থেকে 82 অ্যাটমিক নাম্বারের যে অ্যাটমগুলো আছে, তাদের নিউটন নাম্বার যদি প্রোটন নাম্বারের থেকে বেশি হয়, এমন নয় যে খুব বেশি হবে, একদম ভেরি লিটল পরিমাণ, তার মানে একটা কি দুটো যদি বেশি হয়, তাহলে সেটা স্টেবল হবে। ঠিক আছে, এইগুলো সব এক্সপেরিমেন্টাল ভ্যালু, এগুলো সবার এক্সেপশন আছে। তার মানে কি, কোনো সময় এরকমও দেখা যায় যে নিউটন নাম্বার প্রোটন নাম্বারের থেকে বড়, কিন্তু তাও সেটা স্টেবল নয়, সেটা রেডিও অ্যাক্টিভ আছে। ঠিক আছে, এরম জিনিসও দেখা যায়। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই যে যদি নিউটন নাম্বার প্রোটন নাম্বার থেকে একটা দুটো বেশি থাকে, তাহলে সেটা আমার স্টেবল হয় 20 থেকে 82 এর মধ্যে। তার মানে মনে কর একটা এলিমেন্ট আছে, যে এক্সই ধরি আপাতত, X614, তাহলে দেখ এর প্রোটন নাম্বার হচ্ছে, সিক্স, নিউটন নাম্বার হচ্ছে 14 - 6 মানে হচ্ছে 8। তাহলে দেখ নিউটন নাম্বার বেশি প্রোটনের থেকে, আর এর অ্যাটমিক নাম্বার 20 থেকে নিচে আছে, তাহলে এটা হয় রেডিও অ্যাক্টিভ হয়। ঠিক আছে, এটা রেডিও অ্যাক্টিভ হবে। কিন্তু আবার যদি দেখি একটা 6, এখানে অ্যাটমিক নাম্বার 6 আর মাস নাম্বার 12, তাহলে সেখানে দেখ প্রোটন নাম্বার হচ্ছে 6 আর নিউট্রন নাম্বার হচ্ছে 12 - 6, তার মানে সেটা হয় 6। তাহলে দেখ এখানে প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার সেম আছে, তাহলে এটা যেহেতু অ্যাটমিক নাম্বার 20 থেকে কম, তাহলে এটা স্টেবল হয়। ঠিক আছে, এগুলো সব হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু, এগুলো কোনো ফর্মুলা নয়। মানে এই যে আমি বলছি 20 থেকে কম থাকলে সেগুলো n=p হবে, তবে সেটা স্টেবল হবে, এটা কোনো ফর্মুলা নয়, এটা এক্সপেরিমেন্ট করে করে দেখা গেছে। তাহলে এর অনেক এক্সেপশন থাকতেই পারে, হয়তো এখন আমরা কোনো আবিষ্কার করতে পারিনি এক্সেপশন, পরে কিছুদিন পরেও সেটা আবিষ্কার হতে পারে, তাহলে এরম এক্সেপশন দেখা যেতেই পারে। ঠিক আছে, সেম ভাবে আমরা যদি মনে কর একটা এলিমেন্ট আছে মনে কর 92, ঠিক আছে, তার এটা হচ্ছে 236, তাহলে এখানে দেখ আমার যেহেতু 92, তাহলে এটা 20 থেকে 82 এর মধ্যে থাকছে না। তাহলে মনে রাখবি 82 এর ওপরে যে কোনো অ্যাটম, সেটা সবসময় রেডিও অ্যাক্টিভ হয়। মানে 82 অ্যাটমিক নাম্বারের ওপরে যে কোনো অ্যাটম, সেটা সবসময় রেডিও অ্যাক্টিভ হয় বলে আমরা দেখতে পাই। তাহলে এই যে 92 অ্যাটমিক নাম্বারে একটা এলিমেন্টকে আমরা দেখছি, এই যে 92 অ্যাটমিক নাম্বারে একটা এলিমেন্টকে আমরা দেখছি, সেটা রেডিও অ্যাক্টিভ হবে। তাহলে এই যে 92 অ্যাটমিক নাম্বার, সেটা কি হয়, ইউরেনিয়াম হয়। 92, 236, তাহলে ইউরেনিয়াম সবসময় রেডিও অ্যাক্টিভ হয়। ঠিক আছে, তাহলে আমি কি বললাম আরেকবার বলি, যদি মনে কর কোনো অ্যাটমে অ্যাটমিক নাম্বার 20 থেকে কম থাকে, 20 থেকে যদি কম থাকে, তাহলে সেইগুলো নিউট্রন ইকুয়াল টু প্রোটন হলে সেটা স্টেবল হয়। যদি নিউটন বেশি হয় বা প্রোটন বেশি হয়, তাহলে দুটো ক্ষেত্রেই রেডিও অ্যাক্টিভ হয়।
ঠিক আছে? আর যদি 20 থেকে 82 এর মধ্যে যদি কোনো অ্যাটমিক নাম্বার থাকে, তাদের নিউট্রন নাম্বার সবসময় প্রোটন নাম্বার থেকে বেশি হবে। কত বেশি হবে? খুব কম পরিমাণ। একটা কি দুটো বেশি হতে পারে। তাহলে সেই হলে সেগুলো স্টেবল হবে। আর যদি নিউট্রন নাম্বার প্রোটন নাম্বারের থেকে অনেক বেশি হয়ে যায়, মানে মনে কর 5, 6 বা 7, 8 নাম্বারটা বেশি হয়ে গেল, তাহলে তখন সেটা আমাদের রেডিও অ্যাক্টিভ হবে। ঠিক আছে? এটা হলো 82 পর্যন্ত। এবার 82 এর পরে যে কোনো এলিমেন্ট, আরও তো অ্যাটমিক নাম্বারের এলিমেন্ট আছে, তাহলে এই এলিমেন্টগুলো রেডিও অ্যাক্টিভ হয় বলেই দেখা যায়। মানে সবসময় এরা রেডিও অ্যাক্টিভ হয়, সেটাই দেখতে পাই। ঠিক আছে? তাহলে এরকম করে আমরা বুঝতে পারি, মোটামুটি একটা ধারণা পেতে পারি যে কোনটা রেডিও অ্যাক্টিভ হচ্ছে, কোনটা রেডিও অ্যাক্টিভ হচ্ছে না। ঠিক আছে? এরপর আমরা এখানে ৩ টে পার্টিকেল রিলিজের কথা পড়বো। প্রথম হচ্ছে আলফা। তাহলে প্রথমে দেখি আলফা ইমিশন। ঠিক আছে? তাহলে আলফা ইমিশনের জন্য আগে আমাকে জানতে হবে যে আলফাটা কী জিনিস? আলফা হচ্ছে, যদি কোনো অ্যাটমের নিউক্লিয়াস থেকে ২ টো প্রোটন আর ২ টো নিউট্রন রিলিজ করে, তখন সেটাকে আলফা বলা হবে। ঠিক আছে? যদি কোনো অ্যাটমের নিউক্লিয়াস থেকে ২ টো প্রোটন আর ২ টো নিউট্রন রিলিজ করে, তখন সেটাকে আলফা পার্টিকেল বলা হবে। তাহলে এই আলফা পার্টিকেলের চার্জ কত? আমরা কি জানি? প্রোটনের চার্জ ১ করে হয়, +1 করে। তাহলে ২ টো প্রোটন মানে ২, আর নিউট্রনের কোনো চার্জই থাকে না, কিন্তু মাস থাকে। তাহলে এর চার্জ যেহেতু থাকে না, 0 হয়, তাহলে আলফা পার্টিকেলের চার্জ হয় ২। সেটা এরম নিচে এরম জায়গায় লেখা হয় ২। আর এর মাস দেখ, আমরা জানি প্রোটনের মাস আর নিউট্রনের মাস প্রায় সেম হয়। তাহলে সেই দুটোর মাস যোগ করে এখানে মাসটাকে 4 লেখা হয়। তাহলে এরম করে লেখা হয় যে আলফা পার্টিকেলের চার্জ এখানে, মাস এখানে। ঠিক আছে? এরম করেই আলফা পার্টিকেলের সিম্বলটা দেওয়া হয়। ঠিক আছে? তাহলে এই জিনিসটা দেখ, এই যে ২ টো প্রোটন আর ২ টো নিউট্রন, এটা কোথায় থাকে? এটা কোন এলিমেন্টের সাথে সিমিলার হয়? এইটা আমার হিলিয়াম নিউক্লিয়াসের সাথে সেম হয়। আমি কিন্তু হিলিয়াম অ্যাটম বললাম না, আমি কিন্তু হিলিয়াম নিউক্লিয়াস বললাম। হিলিয়াম অ্যাটমের মধ্যে নিউ ভেতরে কি থাকে? ২ টো প্রোটন, ২ টো নিউট্রন থাকে। তার বাইরের দিকে ২ টো ইলেকট্রন কিন্তু রিভলভ করতে থাকে। তাহলে সেইটা হচ্ছে অ্যাটম। কিন্তু এখানে শুধুমাত্র ২ টো প্রোটন আর ২ টো নিউট্রনই থাকছে। ইলেকট্রন কোনো কিছু থাকছে না। তাই এটাকে হিলিয়াম নিউক্লিয়াসের সাথে কম্পেয়ার করা যায়। হিলিয়াম অ্যাটমের সাথে নয়। বোঝা গেছে? তাই জন্য এটাকে সিমিলার টু হিলিয়াম নিউক্লিয়াস আমরা বলতে পারি। তাহলে আলফা পার্টিকেলের আর কয়েকটা বিশেষত্ব দেখি। এর চার্জ আমরা কি জানলাম? 2 প্লাস। ঠিক আছে? এর চার্জ হচ্ছে 2 প্লাস। তাহলে এই 2 প্লাসটা পরে যখন পড়ি বুঝতে পারবি, আলফা, বিটা, গামা এইগুলোর মধ্যে সবথেকে হাইয়েস্ট হয়। মানে আলফার চার্জ, বিটার চার্জ আর গামার চার্জ, এই ৩ টে পার্টিকেলের চার্জের মধ্যে আলফার চার্জটা সবথেকে বেশি, যেটা হয় 2 প্লাস। তাহলে এর চার্জ যেহেতু বেশি, তাই জন্য এর আয়নাইজিং পাওয়ার অনেক বেশি হয়। তাই জন্য এর ম্যাক্সিমাম আয়নাইজিং পাওয়ার থাকে। ঠিক আছে? মানে ম্যাক্সিমাম আয়নাইজিং পাওয়ার মানে আলফা, বিটা, গামা এই ৩ টের মধ্যে এর আয়নাইজিং পাওয়ার ম্যাক্সিমাম থাকে। আয়নাইজিং পাওয়ার মানে কি? মনে কর এই যে আলফা পার্টিকেল এখান দিয়ে কোনো একটা জায়গা দিয়ে যাচ্ছে। তাহলে তার চারপাশে অনেক রকম গ্যাস মলিকিউলস আছে। তাহলে সেই গ্যাস মলিকিউলস গুলোকে এ আয়নাইজ করছে। মানে সেটাকে হয় প্লাস পাওয়ার দিচ্ছে, নাহলে মাইনাস পাওয়ার দিচ্ছে। আলফার ক্ষেত্রে এখানে প্লাস পাওয়ারই দেবে। তাহলে গ্যাস মলিকিউলস এর মধ্যে দিয়ে যখন আলফা পার্টিকেলস গুলো যাচ্ছে, তখন সেইগুলো গ্যাস মলিকিউলস গুলোকে আয়নাইজ করতে পারছে। তাহলে আলফা পার্টিকেলের চার্জ যেহেতু অনেক বেশি হয়, তাই জন্য গ্যাস মলিকিউলসগুলোকে অনেক বেশি পরিমাণে সেটা আয়নাইজ করছে। তাই এর ম্যাক্সিমাম আয়নাইজিং পাওয়ার থাকে। ঠিক আছে? এরপর এর মাস কি হয়? 4 AMU। AMU কি? অ্যাটমিক মাস ইউনিট। আমরা দেখ এখানে লিখলাম আলফা পার্টিকেলের মাসটা এখানে 4 লিখেছি। মানে কি ২ টো প্রোটন আর ২ টো নিউট্রনের মাস মিলে হচ্ছে 4। তাই জন্য আমরা এখানে এর মাসটাকে 4 AMU লিখেছি। ঠিক আছে? তাহলে আমরা জানি এই ২ টো প্রোটনের মাস হচ্ছে 2 AMU, আর ২ টো প্রোটন আর ২ টো নিউট্রন মিললে হয় 4 AMU। তাই জন্য সেটা হচ্ছে 4 AMU মাস। আর এটাও দেখে রাখবি যে এই যে 4 AMU মাসটা হচ্ছে, এটা সবথেকে হেভিয়েস্ট। মানে আমরা যে আলফা, বিটা, গামা পড়বো, এই ৩ টের মধ্যে সবথেকে হেভি হচ্ছে আলফা পার্টিকেল। ঠিক আছে?
তো এই 4 mu মাসটা সব থেকে বেশি। আর এইটা দেখ, এর স্পিড কত? এর স্পিড হচ্ছে 10⁻7 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এর স্পিড হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। এই 10⁻7 মিটার পার সেকেন্ড, এটা এমনিতে অনেক বেশি স্পিড হলেও আলফা বিটা গামার মধ্যে এটা সব থেকে স্লোয়েস্ট হয়। তার মানে কি, আলফা বিটা গামার মধ্যে এর স্পিড সব থেকে কম, এর মাস অনেক বেশি, তাই তো? এর মাসটা হচ্ছে সব থেকে বেশি, আর এর স্পিড হচ্ছে সব থেকে কম। তাহলে দেখ, একটা বড় মাসের জিনিস যদি কোনো জায়গা দিয়ে যেতে চায়, তাহলে তার পেনিট্রেটিং পাওয়ার সব থেকে লিস্ট হবে। পেনিট্রেটিং পাওয়ার মানে, মনে কর আলফা পার্টিকেল এই দিক দিয়ে যাচ্ছে, এর সামনে কোনো একটা জিনিস আছে, তাহলে সেটাকে ভেদ করে যাওয়ার তার ক্ষমতা কত, সেটা হচ্ছে তার পেনিট্রেটিং পাওয়ার। তাহলে এর স্পিড যেহেতু খুব কম, মানে ওই 3টে পার্টিকেলের তুলনায় খুব কম, আর মাস যেহেতু খুব বেশি, তার মানে কি এটা বড় একটা পার্টিকেল এটা, তাহলে এর পেনিট্রেটিং পাওয়ার সব থেকে কম হবে। তাহলে এর লিস্ট পেনিট্রেটিং পাওয়ার হবে। ঠিক আছে, তাহলে এর পেনিট্রেটিং পাওয়ার সব থেকে কম হবে। এইটুকুনি বোঝা গেছে। তাহলে এই পয়েন্টগুলো মনে রাখবি, যদি কেউ লিখিস লিখে নিবি। তাহলে এই পয়েন্টগুলো মনে রাখবি যে এর চার্জ সব থেকে হাইয়েস্ট হয়, এর আয়নাইজিং পাওয়ার সব থেকে হাইয়েস্ট হয়, এর মাস সব থেকে বেশি 4 mu হয়, কিন্তু এর স্পিড সব থেকে কম হয় 10⁻7। তাই জন্য এর পেনিট্রেটিং পাওয়ারটাও সব থেকে কম হয়। আর এই পেনিট্রেটিং পাওয়ার কম বলে এটা লেস হার্মফুল হয়। ঠিক আছে, মানে ওই 3টের তুলনায় লেস হার্মফুল হয়। এরপর এর এমিশনটা দেখি। মনে কর একটা পার্টিকেল আছে X92 236, এখান থেকে মনে কর একটা আলফা পার্টিকেল বেরোলো। তাহলে কি, আলফা পার্টিকেলের চার্জ হচ্ছে 2, মাস হচ্ছে 4। তাহলে সেখানে নতুন কি এলিমেন্ট তৈরি হবে, মানে একটা এলিমেন্ট মনে কর ওয়াই ধরলাম, সেটা পরে নাম বাম পরে জানছি। তাহলে এবার যদি নতুন ওয়াই তৈরি করতে হয়, তাহলে এর অ্যাটমিক নাম্বার কত হবে? এখানে দেখ 92, এখান থেকে দুটো বেরিয়ে গেছে, তাহলে এখানে যদি 90 হয় তবেই সেটা সেম হবে। মানে এখানে 90 প্লাস 2 যোগ করলে তবে 92 হয়। আমরা জানি যে কোনো একটা এই নিউক্লিয়ার রিয়াকশানে আমার অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার সবসময় সেম থাকবে। মানে এই অ্যাটমিক নাম্বারের সামগুলো আর এই মাস নাম্বারের সামগুলো সেম থাকবে। তাহলে দেখ, 90 প্লাস 2 করলে 92 হলো। আর এখানে আমার আছে 236, তার থেকে যদি 4টে বেরিয়ে যায়, তাহলে কত পড়ে থাকবে? 232। ঠিক আছে, তাহলে এবার যে কোনো নিউক্লিয়ার রিয়াকশন একটা এনার্জি তৈরি হয়, এর সাথে একটা এনার্জি বেরোবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আলফা পার্টিকেলের এমিশন। তার মানে কি, এখানে দেখ আমাদের কি কি হচ্ছে। এখানে আমার যে এই জিনিসটাকে কি বলা হবে? এই জিনিসটাকে বলা হবে প্যারেন্ট নিউক্লিয়াস। আর যে নতুন এলিমেন্টটা তৈরি হলো তাকে বলা হবে ডটার নিউক্লিয়াস। ঠিক আছে, এটাকে ডটার নিউক্লিয়াস, এটাকে পেরেন্ট নিউক্লিয়াস বলা হবে। তাহলে পেরেন্ট নিউক্লিয়াস থেকে যত ডটার নিউক্লিয়াস তৈরি হচ্ছে, সেখানে কি হচ্ছে? অ্যাটমিক নাম্বার ডিক্রিজ বাই 2, আর মাস নাম্বার ডিক্রিজ বাই 4। এখানে অ্যাটমিক নাম্বার 2 ডিক্রিজ করছে, আর মাস নাম্বার 4 ডিক্রিজ করছে। ঠিক আছে, এইটুকুনি বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে আমার আলফা পার্টিকেল, এটা গেল আমার আলফা পার্টিকেল। এবার আসছে আমাদের বিটা পার্টিকেল। তাহলে বিটা পার্টিকেল কি? ইট ইজ নাথিং বাট অ্যান ইলেকট্রন। মনে রাখবি যে ইট ইজ তাহলে এটা ইলেকট্রন একটা। তাহলে ইলেকট্রন যেহেতু, তাহলে এটাকে আমি সিম্বল কি করে লিখতে পারি? এরকম করে লিখতে পারি, ই হিসেবে, বা বি হিসেবেও লেখা যায়, বিটা হিসেবে। তাহলে এর চার্জ কত? যেহেতু এটা ইলেকট্রন, তাহলে তার চার্জ হচ্ছে 1। আর ইলেকট্রনের মাসটা ওই প্রোটন আর নিউট্রনের তুলনায় নেগলিজেবল হয়, তাই জন্য তার মাসটা 0।
ঠিক আছে, সেমভাবে বিটার এখানে -1 0 এরম করে এটাকে ডিনোট করা যায়। তাহলে এটা মনে রাখবি, এর মাস, এর চার্জ হচ্ছে মাইনাস আর মাস হচ্ছে 0। ঠিক আছে, আর আমরা কি জানি ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 গ্রাম কেজি। তাহলে এর মাসটা ইলেকট্রনের মাসের সাথে সেম থাকে। কিন্তু একটা কথা, যদি মনে কর একটা কোনো নিউক্লিয়াস থেকে বিটা পার্টিকেল বেরোলো, তাহলে এইটা যখন বেরোবে তখন তার স্পিড কত হবে? তখন তার স্পিড হয় 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে এই স্পিডটা লাইটের স্পিডের অনেক কাছে, তাই তো? তাহলে যখন কোনো নিউক্লিয়াস থেকে বিটা পার্টিকেলস বেরোচ্ছে, তখন সেই টাইমে বিটা পার্টিকেলের মাস ক্যালকুলেট করা সম্ভব না, কারণ সেটা খুব হাই স্পিডে রিলিজ করছে। তাই জন্য এর মাসটা আনডিফাইন্ড হয়। কখন? যখন বিটা পার্টিকেলটা রিলিজ করছে। কিন্তু রেস্টে যখন একটা বিটা পার্টিকেল থাকছে, তখন তার মাস ইলেকট্রনের মাসের সাথে সেম হয়। সেটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। তাহলে এটা মনে রাখবি, যখন একটা বিটা পার্টিকেল রেস্টে আছে, তখন তার মাসটা 9.1 ইন্টু 10⁻31 কেজি হয়। কিন্তু যখন সেটা জাস্ট বেরোচ্ছে, তখন তার মাসটা ক্যালকুলেট করা সম্ভব হয় না। ঠিক আছে, যেহেতু এটা ফার্স্ট মুভিং অবজেক্ট, ভেরি ফার্স্ট মুভিং অবজেক্ট। ঠিক আছে, এরপর তাহলে এইটা একটা ইলেকট্রন, তাহলে এর চার্জ কত? চার্জ হচ্ছে -1। তাহলে এর যেহেতু একটা চার্জ আছে, তাহলে এর আয়নাইজিং পাওয়ারও আছে। তাহলে এর আয়নাইজিং পাওয়ারটা আলফার থেকে কম আর বিটা গামার থেকে বেশি। তাহলে পাওয়ার ইজ লেস দ্যান আলফা বাট গ্রেটার দ্যান গামা। ঠিক আছে, এটা মনে রাখবি। বিটা হচ্ছে মিডিয়াম পার্টিকেল, মানে সবকিছুই আলফার থেকে কম, বিটার থেকে গামার থেকে বেশি। স্পিডটা একই রকম, আলফার থেকে বেশি, গামার থেকে কম। ঠিক আছে, বিটা সব দিক দিয়ে মিডিয়াম পার্টিকেল একটা। তাহলে এরও আয়নাইজিং পাওয়ার আছে, মানে এটা যেহেতু একটা মাইনাস চার্জ যুক্ত পার্টিকেল, তাই জন্য যখন কোনো গ্যাস বা কোনো পার্টিকেলের মধ্যেই যাবে, তখন সেটাকে আয়নাইজ করতে পারবে। কিন্তু তার আয়নাইজিং পাওয়ারটা আলফার থেকে কম হবে আর গামার থেকে বেশি হবে। ঠিক আছে, আর এর যেহেতু স্পিড কম, স্পিড অনেক বেশি, মানে আলফার থেকে এর স্পিড অনেক বেশি। আমি কি বললাম? স্পিডটা হচ্ছে 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বিটা পার্টিকেলের স্পিড। আর এর মাসটা কি? অনেক কম হয়। তাই জন্য একটা ছোট পার্টিকেলের যদি স্পিড অনেক বেশি হয়, তাহলে তার পেনিট্রেটিং পাওয়ার অনেক বেশি হবে। তাহলে পেনিট্রেটিং পাওয়ার ইজ মোর দ্যান আলফা। তাহলে পেনিট্রেটিং পাওয়ার আলফার থেকে অনেক গুণ বেশি হবে। ঠিক আছে, পেনিট্রেটিং মানে বললাম কোনো কিছু ভেদ করে যাওয়ার ক্ষমতা। তাহলে এর পেনিট্রেটিং পাওয়ার আলফার থেকে অনেক বেশি হবে। তাই জন্য এটা মোর হার্মফুল হবে আলফার থেকে। মানে আলফা পার্টিকেলস থেকে এর হার্মফুলটা অনেক বেশি হবে। ঠিক আছে, এরপর বিটা পার্টিকেলের আমরা এমিশন দেখব। এমিশনটা কি করে হয়? মনে কর একটা পার্টিকেল আছে, সেটা হচ্ছে 614। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি মনে কর একটা বিটা পার্টিকেল বেরোয়, মানে এখানে -1 0, তাহলে এই বিটা পার্টিকেলটা যদি বেরোয়, তাহলে আমার নতুন যে এলিমেন্ট, সেটাকে যদি ওয়াই নাম দিই, তাহলে কি হবে? দেখ, এখানে আমার আছে -1, তাহলে আর এদিকে আছে 6, তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য আমার এখানে 7 দিতে হবে, তাই তো? তাহলে 7 -1 করলে তবে 6 হয়, তাই। আর এখানে আছে আমার 0, তাহলে 14 এর থেকে 0 বেরিয়েছে, তাহলে আমার 14ই থাকবে। তাহলে এর মাসের কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র অ্যাটমিক নাম্বারটা এক ঘর বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এরমভাবে নতুন পার্টিকেলসগুলো তৈরি হবে। এই যে নতুন পার্টিকেলস তৈরি হচ্ছে, এরমই কোয়েশ্চেন দেবে 2 নম্বরে বা 1 নম্বরে, যে এই কোনো একটা এলিমেন্ট তোকে দিয়ে দেবে, তার অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার বলে দেবে। সেখান থেকে যদি দুটো বিটা পার্টিকেল বা 4টে বিটা পার্টিকেল বেরোয়, তার নতুন যে ডটার নিউক্লিয়াসে তৈরি হচ্ছে, সেই ডটার নিউক্লিয়াসের আমার অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার বার করতে হবে। এরম তোদের কোয়েশ্চেন দেবে। তাহলে দেখ, এটা যদি এরম নিউক্লিয়ার রিয়াকশনে এনার্জি তো রিলিজ হবেই। এরপর
এখানে আমরা দেখি এর যদি মাস প্লাস এনার্জি ক্যালকুলেট করা হয় আর এই সব জিনিসপত্রগুলো মানে রিয়াকশনের এদিকের মাস প্লাস এনার্জিগুলো ক্যালকুলেট যদি করা হয় তাহলে দেখা যায় এই দিকের এনার্জিটা বেশি থাকে এদিকের এনার্জিটা কম থাকে মানে টোটাল মাস প্লাস এনার্জিটা এদিকে কম থাকছে। তাহলে এই যে এনার্জির একটা ডিসব্যালেন্স তৈরি হচ্ছে সেই ডিসব্যালেন্সটাকে স্যাটিসফাই করার জন্য একটা নতুন এলিমেন্ট বা নতুন এনার্জি ফর্ম অফ এনার্জি রিলিজ হচ্ছে বলে মনে করি সেটাকে আমরা ভি বার এরমভাবে লিখি। এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় অ্যান্টি নিউট্রিনো। অ্যান্টি নিউট্রিনো বা অ্যান্টাই নিউট্রিনো বা অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো বিভিন্ন রকম বলে। তাহলে এই জিনিসটা এখান থেকে রিলিজ হচ্ছে বলে মনে করি। এই যে জিনিসটা রিলিজ হচ্ছে বলে মনে করছি এই জিনিসটার কিন্তু কোনো মাস নেই। এটা মাসলেস, চার্জলেস, মাসলেস, চার্জলেস আর ইনভিজিবল। তার মানে কি এই জিনিসটাকে আমরা দেখতেও পাচ্ছি না কোনোভাবে, এর কোনো মাসও নেই, এর কোনো চার্জও নেই, কিন্তু একটা ফর্ম অফ এনার্জি রিলিজ হচ্ছে বলে মনে করছি যেটা এই এনার্জি ডিসব্যালেন্সটাকে কন্ট্রোল করছে। এনার্জি ডিসব্যালেন্স মানে কি বললাম? এইদিকে যত মাস প্লাস এনার্জি আর এইদিকে যত মাস প্লাস এনার্জি সেইগুলো সেম নয়, এদিকেরটা বেশি মনে হচ্ছে এদিকেরটা কম মনে হচ্ছে, তাই জন্য আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা কোনো ফর্ম অফ এনার্জি রিলিজ করছে যেটা এই দুটো এনার্জি ডিসব্যালেন্সকে ঠিক করছে, এনার্জি ডিসব্যালেন্সকে ঠিক করছে। তাহলে সেই জিনিসটাকে আমরা ভি বার বলে লিখি, সেটাকে অ্যান্টি নিউট্রিনো বলা হয়। ঠিক আছে, এটা মাসলেস, চার্জলেস আর ইনভিজিবল জিনিস হয়। ঠিক আছে, আর তাহলে এর কাজ কি? এর কাজ শুধুমাত্র কনজার্ভ এনার্জি অ্যান্ড কনজার্ভ মোমেন্টাম। তাহলে এর এনার্জি আর মোমেন্টাম কনজার্ভ করার জন্য এই জিনিসটা বেরোচ্ছে বলে ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এই ভি বার বা অ্যান্টি নিউট্রিনোর কাজ। ঠিক আছে, এরপর একটা জিনিস তোরা বল যে আমরা কি জানি এই যে রেডিও অ্যাক্টিভিটিটা কি একটা নিউক্লিয়ার ফেনোমেনন। তাই নিউক্লিয়ার ফেনোমেনন মানে এখানে যা কিছু হবে সব নিউক্লিয়াসের মধ্যে হবে, তাই তো? তাহলে এই যে বিটা পার্টিকেল সেটা একটা নিউক্লিয়াস থেকে নিশ্চয়ই রিলিজ হচ্ছে, তাহলে এই যে বিটা পার্টিকেল রিলিজ হচ্ছে সেটা একটা নিউক্লিয়াস থেকে রিলিজ হচ্ছে। আবার আমি বলছি বিটা পার্টিকেল একটা ইলেকট্রন, মানে বিটা পার্টিকেল ইজ নাথিং বাট অ্যান ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াসের মধ্যে তো ইলেকট্রন থাকে না, নিউক্লিয়াসের বাইরের অরবিটগুলোতে ইলেকট্রন থাকে। তাহলে একটা বিটা পার্টিকেল নিউক্লিয়াস থেকে কি করে রিলিজ করবে, তাই না? আমি বলছি যদি একটা বিটা পার্টিকেল ইলেকট্রন হয় আর সব রেডিও অ্যাক্টিভিটি যদি নিউক্লিয়াস থেকে রিলিজ করে তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন কি করে রিলিজ করবে? ঠিক আছে, তাহলে সেই জিনিসটা কি করে হয় ভাব, তারপর আমি বলছি। কয়েকটা এমন অ্যাটম থাকে যাদের নিউট্রন নাম্বার প্রোটন নাম্বারের থেকে অনেক বেশি হয়। তার মানে আমরা কি জানতাম একটা দুটো বেশি না, ৫টা ৬টা এত অনেক বেশি পরিমাণ ডিফারেন্স থাকে। ঠিক আছে, তাহলে কয়েকটা অ্যাটম এরমও থাকে যাদের নিউট্রন নাম্বার প্রোটন নাম্বারের থেকে অনেক বেশি ডিফারেন্ট হয়। ঠিক আছে, আর আমরা কি জানি একটা নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আর প্রোটন থাকে। নিউট্রনের চার্জ কিছু থাকে না, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে শুধু পজিটিভ চার্জই থাকে। তাহলে এই পজিটিভ চার্জগুলো একে অপরের সাথে কি করে থাকে সেটা রিপেল কেন করে না? তো আমরা ছোটবেলায় পড়েছিলাম যে একটা নিউট্রন প্রোটনে তৈরি হয়, একটা প্রোটন নিউট্রনে তৈরি হয়। তাহলে এই যে কনভার্সন হচ্ছে তার জন্য এক রকমের এনার্জি তৈরি হচ্ছে, এই এনার্জিটা নিউট্রন আর প্রোটনকে একসাথে করে রাখে। ঠিক আছে, তাহলে এই কনভার্সনটার জন্য নিউট্রন আর প্রোটন একসাথে থাকে, মানে দুটো পজিটিভ চার্জ রিপেল না করে একসাথে তারা থাকে। তাহলে
এই যে ইলেকট্রনগুলো, এই যে অ্যাটমসগুলো আমরা বললাম এইমাত্র, যাদের নিউট্রন নাম্বার প্রোটনের নাম্বারের থেকে অনেক বেশি হয়, তাহলে তাদের নিউক্লিয়াসে কি হয়? ইনসাইড নিউক্লিয়াস কয়েকটা নিউট্রন প্রোটনে তৈরি হচ্ছে, আবার প্রোটনগুলো নিউট্রনে তৈরি হচ্ছে, তাই তো? তাহলে এই যে যতগুলো প্রোটন নিউট্রনে তৈরি হচ্ছে, নিউট্রন প্রোটনে তৈরি হচ্ছে, আর প্রোটন নিউট্রনে তৈরি হচ্ছে, সেইগুলো তো ব্যালেন্স করছে, মানে তার এনার্জিগুলো ব্যালেন্স হচ্ছে, ঠিক আছে? কিন্তু যে এক্সেস পরিমাণ নিউট্রনগুলো থাকে, মানে আমি কি বলছি, একটা নিউট্রন প্রোটনে তৈরি হলো, তার জন্য একটা প্রোটন নিউট্রনে তৈরি হলো, ঠিক আছে? তাহলে মনে কর একটা অ্যাটমের নিউক্লিয়াসে আমার 14টা প্রোটন আছে, আর আমার আছে 20টা নিউট্রন। তাহলে দেখ এখান থেকে এই 14টা প্রোটন নিউট্রনে তৈরি হলো, আর 14টা নিউট্রন প্রোটনে তৈরি হলো। তাহলে দেখ এই যে জিনিসটা হচ্ছে, সেইটা নিউট্রন আর প্রোটন নাম্বারকে ব্যালেন্স করলো। কিন্তু এই যে 6টা এক্সট্রা আরো নিউট্রন আছে, সেই 6টা নিউট্রন কি হবে? সেই 6টা নিউট্রনও তো প্রোটনে পরিণত হবে, তাই তো? তাহলে সেই যে 6টা নিউট্রন প্রোটনে পরিণত হচ্ছে, তার জন্য কি হয় সেটা আমরা দেখি। ঠিক আছে, আমি এখানে 6টা দিয়ে এক্সাম্পল দিলাম, যে 6টাই সবসময় প্রোটনে পরিণত হবে এর কোনো মানে নেই, আমি শুধু এটা এক্সাম্পলের জন্য বললাম, ঠিক আছে? এবার দেখ এখানে এই নিউট্রন প্রোটনের যে কনভার্সন, সমান নম্বরে যে কনভার্সন, সেটা তো ব্যালেন্স হলো। এবার যে এক্সেস নিউট্রনগুলো আছে, সেই এক্সেস নিউট্রনগুলো যদি প্রোটনে পরিণত হয়, তাহলে কি হবে দেখ, আমার নিউট্রনের চার্জ কত হয়? নিউট্রনের চার্জ 0 হয়, তাই নিচে 0 লিখলাম। নিউট্রনের মাস 1 হয়, তার জন্য 1 লিখলাম, ঠিক আছে? সেখান থেকে প্রোটন তৈরি হচ্ছে, এই নিউট্রন থেকে প্রোটন তৈরি হচ্ছে, তাই প্রোটনের চার্জ কত হয়? 1, পজিটিভ 1, তাহলে +1 লিখছি। আর প্রোটনের চার্জও +1 হয়, তাই প্রোটনের মাসও +1 হয়, তাই এখানে +1 লিখলাম। এরপর এখানে দেখ আমাদের নিউট্রনের চার্জ হচ্ছে 0, আর প্রোটনের চার্জ হচ্ছে 1। তাহলে দেখ এখানে অ্যাটমিক নাম্বার একটা ঘর বেড়েছে, মানে এখানে 0 থেকে 1 হয়েছে, তার মানে একটা ঘর বেড়েছে। তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য আমার একটা এমন এলিমেন্ট লাগবে যার চার্জটা -1, না হলে সেটা ব্যালেন্স হবে না। আমরা জানি নিউক্লিয়ার রিঅ্যাকশন সবসময় ব্যালেন্স হয়, অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার। তাহলে এইখানে এই যে প্রোটন থেকে 0 চার্জ থেকে 1 এ পরিণত হলো, সেটাকে ব্যালেন্স করার জন্য আমার একটা -1 চার্জ লাগবে। আর সেই পার্টিকেলের মাস কত হতে হবে? এখানে দেখ নিউট্রনের মাসও 1, প্রোটনের মাসও 1, তাহলে এখানে মাস কোনো কিছু চেঞ্জ হয়নি, তাহলে এর মাসটা 0 হতে হবে, ঠিক আছে? তাহলে এই যে কনভার্সন হচ্ছে এক্সেস নিউট্রনগুলো প্রোটনে, সেই এক্সেস নিউট্রনগুলো প্রোটনে কনভার্সন করার জন্য যে এক্সেস চার্জটা তৈরি হলো এখানে, সেটাকে ব্যালেন্স করার জন্য এখানে -1 আর 0 মাসের একটা এলিমেন্ট আমার দরকার। সেই -1 আর 0 মাসের এলিমেন্টটাই হচ্ছে বিটা। তাহলে এই এক্সেস নিউট্রনগুলো প্রোটনে যে কনভার্সন হচ্ছে, সেই কনভার্সন হওয়ার জন্যই আমার বিটা পার্টিকেল তৈরি হচ্ছে। বুঝে গেছে? এক্সেস নিউট্রনগুলো প্রোটনে কনভার্সন হওয়ার জন্যই এই বিটা পার্টিকেলসগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে? এর মাসটা ঠিক করে লিখে দিই মাথায়। এরম ভাবে এটাই হচ্ছে অরিজিনাল এমিশন অফ বিটা পার্টিকেল। তাহলে এই জন্য বিটা পার্টিকেল একটা নিউক্লিয়াস থেকে ইমিট করবে। ঠিক আছে? বুঝে গেছে এইটুকুনি। আর এই বিটা পার্টিকেল যদি রিলিজ করে, তাহলে একটা এনার্জি তৈরি হবে, আর অ্যান্টি নিউট্রিনো তৈরি হবে। বিটা পার্টিকেল তৈরি হলেই অ্যান্টি নিউট্রিনো দিয়ে দেবো চোখ বন্ধ করে। ঠিক আছে? এইটুকুনি বোঝা গেছে। এরপর হচ্ছে গামা গামা পার্টিকেল। তাহলে গামা পার্টিকেল কি? গামা পার্টিকেল ইজ এনার্জি, ইজ ওয়েভ, ফোটন। ঠিক আছে? মানে গামা পার্টিকেলের কোনো মাস থাকে না, এটা হ্যাজ নো মাস, হ্যাজ নো চার্জ। তার মানে গামা পার্টিকেলের কোনো রকম মাস বা কোনো রকম চার্জ থাকে না, এটা একটা ফর্ম অফ এনার্জি। এটা কখন তৈরি হয়? যখন মনে কর
যখন মনে কর কোনো একটা নিউক্লিয়াস থেকে আলফা বা বিটা বেরোলো, তাহলে দেখা যায় যে এই আলফা বা বিটা বেরোনোর জন্য যে নতুন নিউক্লিয়াস তৈরি হচ্ছে বা আমার যে রিয়াকশনটা হচ্ছে সেখানে একটা এনার্জির আনস্টেবিলিটি দেখা যায়। মানে মনে কর আলফা পার্টিকেল বেরিয়ে যাওয়ার পর একটা নতুন নিউক্লিয়াস তৈরি হলো, তাহলে এর মধ্যে কিছু আনস্টেবিলিটি দেখা যায়। ঠিক আছে? তাহলে সেই আনস্টেবিলিটিটাকে কন্ট্রোল করার জন্য এখান থেকে এক রকমের ফর্ম অফ এনার্জি রিলিজ হয়, যেটাকে গামা বলা হয়। ঠিক আছে? মানে মনে কর কোনো একটা নিউক্লিয়াস আছে, কোনো একটা নিউক্লিয়াসে সেখান থেকে একটা এলিমেন্ট বেরিয়ে গেল। ঠিক আছে? তাহলে এই বেরিয়ে যাওয়ার জন্য যে আমার ডটার নিউক্লিয়াসটা তৈরি হলো, তার মধ্যে কিছুটা এনার্জি ডিসব্যালেন্স দেখা যায়। সেই এনার্জি ডিসব্যালেন্সটাকে মেইনটেইন করার জন্যই গামা পার্টিকেল রিলিজ হয়। তাই জন্য এটা একটা ফর্ম অফ এনার্জি হয়। ঠিক আছে? তাহলে এই জিনিসটা মনে রাখবি যে এটা একটা ফর্ম অফ এনার্জি, এর কোনো মাস নেই, এর কোনো চার্জ নেই। তাহলে এর যেহেতু কোনো চার্জ নেই, তাহলে এর আয়নাইজিং পাওয়ারও সবথেকে কম হবে। তাহলে আলফা বিটা গামার মধ্যে এর আয়নাইজিং পাওয়ারটা সবথেকে লিস্ট। ঠিক আছে? আর এর মাসটা এমন নয় যে এর মাসটা নেই, এর মাসটা একদম নেগলিজেবল হয়। মানে এর মাসটা ক্যালকুলেট করা সম্ভব হয় না। কিন্তু কোনো একটা জিনিস তৈরি হচ্ছে মানে তার মাস তো অল্প পরিমাণ হলেও আছে। ঠিক আছে? তাই এটা মনে রাখবি, এর মাসটা নেগলিজেবল, তাই জন্য এটাকে নো মাস বলে ধরা হয়। তাহলে এর মাসটা যেহেতু ছোট, এর আয়নাইজিং পাওয়ার একদমই নেই। কিন্তু এর যে স্পিড আছে, স্পিডটা এদের মধ্যে সবথেকে বেশি। সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই যে স্পিডটা হচ্ছে, এই স্পিডটা দেখ লাইটের স্পিডের সাথে অনেক সেম, মানে লাইটের স্পিডের মতোই প্রায়। তাহলে এর স্পিডটা অনেক বেশি পরিমাণ হয়। এটাও একটা কারণ যে এর মাসটা ক্যালকুলেট করা যায়নি। এর স্পিড যেহেতু অনেক বেশি, তাই এটাকে মাসটাকে ক্যালকুলেট করা সম্ভব হয়নি ঠিক করে। ঠিক আছে? তাহলে দেখ এর স্পিড যেহেতু অনেক বেশি, এর মাস যেহেতু একদম নেগলিজেবল, তাহলে এর পেনিট্রেটিং পাওয়ার সবথেকে বেশি হয়। তাহলে এর ম্যাক্সিমাম পেনিট্রেটিং পাওয়ার থাকে। তাহলে এর পেনিট্রেটিং পাওয়ার সবথেকে বেশি থাকবে। ঠিক আছে? এটা মনে রাখবি যে এই ৩ টে পার্টিকেলসের মধ্যে গামা পার্টিকেলসের পেনিট্রেটিং পাওয়ার সবথেকে বেশি। ঠিক আছে? আর এর পেনিট্রেটিং পাওয়ার সবথেকে বেশি হওয়ার জন্য এটা মোস্ট হার্মফুল হয়। মানে এই ৩ টের মধ্যে সবথেকে বেশি হার্মফুল গামা পার্টিকেলস হয়। ঠিক আছে? এই পয়েন্টসগুলো থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে। বিটুইন আলফা, বিটা, গামা হুইচ ইজ দ্য মোস্ট হার্মফুল? হু হ্যাজ দ্য ম্যাক্সিমাম পেনিট্রেটিং পাওয়ার? হু হ্যাজ দ্য ম্যাক্সিমাম স্পিড? ঠিক আছে? হু হ্যাজ দ্য ম্যাক্সিমাম আয়নাইজিং পাওয়ার? এরকম কোয়েশ্চেন এগুলো আসতে পারে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো যেগুলো বললাম লিখে নিবি বা কোথাও মার্ক করে নিবি। এইখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। মেইন কোয়েশ্চেন এবার দেখ। এবার মনে কর আমাকে একটা কোয়েশ্চেন দিয়েছে এরম। মনে কর একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে 92 236। সেখান থেকে মনে কর আমার ৩ টে আলফা পার্টিকেল বেরিয়ে গেছে। তাহলে যে ওয়াইটা তৈরি হবে তার অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার আমাকে বার করতে বলেছে। ঠিক আছে? এবার যদি ৩ টে আলফা পার্টিকেল বেরোয়, তার মানে কি? তার আলফা পার্টিকেলগুলোর চার্জ হচ্ছে ২ করে আর মাস হচ্ছে ৪ করে। তাহলে দেখ এখানে ৩ টে আলফা পার্টিকেল মানে ২ × ৩, তার মানে ৬টা প্রোটন বেরিয়েছে। তার মানে এই যে অ্যাটমিক নাম্বার সেটা ৬ ঘর কমে যাবে যখন ওয়াইটা লিখব। তাহলে 92 থেকে যদি ৬ কমানো হয় তাহলে হবে 86। তাহলে এর যে নতুন ডটার সেল তৈরি হচ্ছে তার অ্যাটমিক নাম্বার হচ্ছে না 86। সেমভাবে এখানে দেখ এর একটা আলফা পার্টিকেলের মাস হচ্ছে ৪ করে। তাই ৩ টে আলফা পার্টিকেলের মাস কত হবে? ৩ × ৪ মানে ১২। তাহলে এই যে প্যারেন্ট সেল ছিল তার থেকে ১২টা কমে যাবে এখানে যখন লিখব। তাহলে এখান থেকে যদি ১২ কমিয়ে দিই তাহলে এখানে কি হবে? 224। তাহলে এই যে ডটার সেল তৈরি হলো তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 86 আর
মাস নাম্বার হচ্ছে 224। ঠিক আছে, এরম তোকে কোয়েশ্চেন দেবে যে এই যে ডটার সেল আছে তার অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার বার করতে বলবে। ঠিক আছে, সেম ভাবে মনে কর কোনো একটা এলিমেন্ট আছে 614, তার থেকে বললো মনে কর 3টে বিটা সেল আমার বেরিয়েছে, আচ্ছা 3টে, এই মতো 3টে বললাম, 2টো বিটা সেল আমার বেরিয়ে গেছে। তাহলে যে ডটার সেলটা তৈরি হবে তার অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখ বিটার কত হয় চার্জ, বিটার চার্জ হয় -1 আর মাস হয় 0, তাই তো? বিটার চার্জ হয় -1 আর চার্জ হয় 0, চার্জ হয় -1 আর মাস হয় 0। ঠিক আছে, তাহলে দেখ এইখানে দুটো -1 বেরিয়েছে, তাহলে এর যে অ্যাটমিক নাম্বার আছে, এই যে প্যারেন্ট সেলে অ্যাটমিক নাম্বার আছে সেটা ডটার সেলে 2 ঘর বেড়ে যাবে, যেহেতু দুটো বিটা বেরোচ্ছে, তাই তো? একটা যদি বিটা বেরোতো তাহলে 1 ঘর বাড়তো, দুটো বিটা বেরোচ্ছে তাই 2 ঘর বাড়বে, তাহলে এখানে দুটো বেড়ে গেলে তার অ্যাটমিক নাম্বার হয়ে যাবে 8। আর বিটার মাস কত হয়? বিটার মাস তো 0, তাহলে একটা বেরোক বা দুটো বেরোক তার জন্য এর মাসের কোনো রকম চেঞ্জ হবে না, তাহলে এর ডটার নিউক্লিয়াসের মাস 14ই থাকবে। তাহলে এটাই হচ্ছে ডটার নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার। অ্যাটমিক নাম্বার হচ্ছে 8 আর মাস নাম্বার হচ্ছে 14। তাহলে এরম কোশ্চেন তোকে দিতে পারে। ঠিক আছে, আর একটা গামা দিয়েও দেখিয়ে দিই। মনে কর একটা এলিমেন্ট আছে, যা হোক 30, এটা মনে কর 64, এখান থেকে মনে কর 5টা গামা বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে আমার ডটার নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বার কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। অ্যাটমিক নাম্বার মাস নাম্বার কত হবে সেটা বার করতে বলেছে। গামার আমরা কি জানি? গামার চার্জও 0 হয়, মাসও 0 হয়। তাহলে গামা যদি চার্জ 0 মাস 0 হয়, তাহলে এর অ্যাটমিক নাম্বার মাস নাম্বার কিছুই চেঞ্জ হবে না। এটা 30 থাকবে যেমন ছিল, আর এটা 64ই থাকবে। তাহলে গামা বেরোনো সব থেকে ভালো। গামা যদি বেরোয় তাহলে মাস নাম্বার অ্যাটমিক নাম্বার কিছুই চেঞ্জ হবে না, সবই সেম থাকবে। ঠিক আছে, তা তোদের এরম কোয়েশ্চেন দিতে পারে। এরম কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবি, তাহলেই হবে। ঠিক আছে, নিশ্চয়ই এইটুকুনি বুঝতে পেরেছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করবি। আজকে এই অবধি থাক। আর রেডিও অ্যাক্টিভিটিগুলো যেগুলো বললাম সেই পয়েন্টসগুলো থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে, বা এরকম অ্যাটমিক নাম্বার মাস নাম্বার বার করতে দিতে পারে। ঠিক আছে।